3 ঘন্টায় এবার প্রত্যাবর্তনের জোরালো ইঙ্গিত। ম্যাজিক ফিগারের বেশি আসনে এগিয়ে এনডিএ। এখনো পর্যন্ত 182 আসনে এগিয়ে জেডিইউ বিজেপি। লড়াইয়ে অনেকটাই পিছিয়ে তেজস্বীর জোট। বিহারের কুর্সিতে 10-10 পথে নীতিশ কুমার। আমরা দেখেছিলাম বিহারের রাজনৈতিক ইতিহাসে এবারেই ভোটদানে সর্বকালীন রেকর্ড, আর 3 ঘন্টায় প্রত্যাবর্তনের ইঙ্গিত জোরালো হচ্ছে। গ্রাফিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি 180 আসন এগিয়ে রয়েছে এনডিএ। মহাগঠবন্ধন 58 আসনে। জনসুরাজ পার্টি শুরুতে সিঙ্গেল ডিজিট আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু না, এখন সেটা পুরোটাই শূন্য। অন্যান্যরা 5টা আসনে এগিয়ে রয়েছে। 3 ঘন্টায় এখনো পর্যন্ত সকাল 11টায় প্রত্যাবর্তনের জোরালো ইঙ্গিত। আমি একবার পিসিআর কে বলবো দেখাতে সীমাঞ্চলের যে ফিগারটা, পূর্ণিয়ার ফিগারটা একবার দেখাতে বলবো। সেখানে 7টার মধ্যে 5টাতেই এগিয়ে রয়েছে এনডিএ। পূর্ণিয়ার 7টার মধ্যে 5টাতে এগিয়ে রয়েছে এনডিএ। কাটিহার সেখানে 7টার মধ্যে 5টা এগিয়ে রয়েছে এনডিএ। কিষানগঞ্জে 4টের মধ্যে 3টে এগিয়ে রয়েছে এনডিএ। আরারিয়া 6টার মধ্যে 5টায় এগিয়ে রয়েছে এনডিএ। কিছুক্ষণ আগেই নেটওয়ার্ক 18-এর এডিটর বিশ্ব মজুমদার আমাদেরকে জানাচ্ছিলেন এই সীমাঞ্চলে সেখানে মহাগঠবন্ধন কেন লুজ করলো। আরো একবার এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলা টিউন করলেন, বিশ্বদা। আমি শুরুতেই যেটা বলছিলাম যে বিহারকে আমরা 5টা ভাগে যদি ভাগ করি, তিরহুত, মগধ, ভোজপুর, সীমাঞ্চল, এরমভাবে এই সীমাঞ্চল অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা। সীমাঞ্চলের যে জেলাগুলো আছে সেটা হচ্ছে আরারিয়া, কিষানগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার। এই বৈশিষ্ট্য হচ্ছে এই সীমাঞ্চল হচ্ছে পশ্চিমবঙ্গ সীমান্তের খুব কাছে, কাছাকাছি নেপাল সীমান্ত, একই সঙ্গে বাংলাদেশও খুব কাছে। এই সীমাঞ্চলের ভোটারদের মধ্যে 50%-এর বেশি কিন্তু মুসলিম, মাইনরিটি ভোট। এবং এই সীমাঞ্চলে এসআইআর এর সব থেকে বেশি নাম বাদ গিয়েছে এই সীমাঞ্চলে। এবং এই সীমাঞ্চলে এনডিএ সব থেকে বেশি যে ইস্যুটাকে তুলে ধরেছে সেটা হচ্ছে অনুপ্রবেশ। এই সীমাঞ্চল সাধারণত আমরা জানতাম বা ভাবতাম যে এটা কংগ্রেস আরজেডি এদের ভোটারের জায়গা, কিন্তু এবারের ভোটে দেখতে পাচ্ছি যে সীমাঞ্চলে পুরোটাই প্রায় এনডিএর দিকে চলে যাচ্ছে। কারণ কি, গতবারও সীমাঞ্চলে কিন্তু এনডিএ অনেকগুলো সিট পেয়েছিল। 20টার মধ্যে 24টার মধ্যে 5টা জিতেছিল ওয়েসি, এবং পূর্ণিয়া, আরারিয়া, কাটিহার মিলে 14টা আসন জিতেছিল বিজেপি। এবারে এতটা কারণটা কি, তার দুটো কারণ হতে পারে। এক হচ্ছে যে এবারও ওয়েসি ওখানে প্রচুর মাইনরিটি ভোট কেটেছে, এবং হয়তো তুমি শূন্য দেখাচ্ছ, কিন্তু আমি এখনো জানি না প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি কত ভোট কাটলো। তার কারণ আমি যখন বিহার ঘুরেছি আমার মনে হয়েছিল যে প্রশান্ত কিশোর কিন্তু যথেষ্ট প্রভাব ফেলছে এবং প্রভাব আছে। হয়তো সিট খুব বেশি পাবে না আমার মনে হয়েছিল, কিন্তু একটা জনমানুষের মধ্যে একটা প্রভাব তৈরি হয়েছে। প্রশান্ত কিশোর অন্য কথা বলছেন, জাতপাতের বাইরে গিয়ে প্রশান্ত কিশোর যে কথাটা বলছেন সে কথাটা কেউ বলে না। সুতরাং প্রশান্ত কিশোর কতটা ভোট কেটেছে তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে। প্রশান্ত যদি 4-5% বা 6% ভোট কেটে নেয় তাহলে সীমাঞ্চলেও কিন্তু তার প্রভাব আছে। পাশাপাশি আমি নিশ্চিত এটা ওয়েসিও ভোট কেটেছে। এবার একটা বড় প্রশ্নে আসি, সেটা হচ্ছে এই বিহার এমন একটা স্টেট যা ভারতবর্ষের রাজনীতিকে চিরকাল শিক্ষা দিয়ে গেছে। কীরকম, যখন 1975 সালে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করলেন তখন তার বিরুদ্ধে সম্পূর্ণ ক্রান্তির ডাক দিলেন জয়প্রকাশ নারায়ণ। আজকের নীতিশ কুমার, আজকের লালু প্রসাদ যাদব সেই জয়প্রকাশ নারায়ণের শিষ্য এবং তার হাত ধরে উঠে আসা। এই বিহার থেকে কিন্তু আবার ঘুরে দাঁড়ালেন হেরে যাওয়ার পরে ইন্দিরা গান্ধী। বিহার চিরকাল শিক্ষা দেয়। এবার এই লালু প্রসাদ যাদবের উত্থান কিন্তু এইরকমভাবে থেকেই। লালু প্রসাদ হচ্ছেন বিহার রাজনীতির গরিবদের মসিহা এবং পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রথম ওবিসি ছাত্র নেতা, প্রথম ওবিসি। উনি যাদব সম্প্রদায়ের এবং 14% যাদব কিন্তু ওখানে রয়েছে। 1990 সালে বিহারের মুখ্যমন্ত্রী হন লালু প্রসাদ যাদব। তখন আরজেডি তৈরি হয়নি, লালু প্রসাদও দল তৈরি হয়নি। লালু প্রসাদ হন জনতা দলের মুখ্যমন্ত্রী, প্রথম মুখ্যমন্ত্রী জনতা দলের লালু প্রসাদ যাদব 1990 সালে।
সঙ্গে ছিলেন নীতিশ কুমার। নীতিশ তার অভিন্ন হৃদয় বন্ধু। কিছুদিন বাদে লালুর কর্তৃত্ব নিয়ে দলের মধ্যে প্রবল বিরোধ বাধে এবং গণ্ডগোলে প্রায় 14 জন সাংসদ ওই জনতা দল ত্যাগ করেন এবং তারা সরে যান। তার কারণ লালু প্রসাদের শাসন নিয়ে, লালু প্রসাদের সময় যে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, এই 14 জন সাংসদ তার বিরুদ্ধে গিয়েছিলেন। তখন জর্জ ফার্নান্ডেজকে মাথায় রেখে তৈরি হয় যে জনতা দল জর্জ। সামনে জর্জ ফার্নান্ডেজ থাকলেও পেছনে থাকতেন নীতিশ কুমার, কারণ জর্জ আর নীতিশ এই লালুর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। এই দলটাই পরবর্তীকালে সমতা পার্টি বলে একটা পার্টি ছিল, সেই সমতা পার্টিতে পরিণত হয়। 1997 সালের পর থেকে লালু প্রসাদ তৈরি করেন আরজেডি। আর সেই সময় চারা ঘোটালায় যে তার নাম জড়ায়, তখন মুখ্যমন্ত্রী হন রাবড়ি দেবী। নীতিশ কুমার ততদিনে জেডিইউ বা জনতা দল ইউনাইটেড যেটা আছে সেটা তৈরি করে ফেলেছেন এবং নীতিশ কুমার বিজেপির হাত ধরে ফেলেছেন। এইভাবে বিরাট দুটি প্যারালাল চলতে শুরু করে। এবারের ভোটের যে ট্রেন্ড বা যে ভোটের অবস্থা দেখছি, লালু প্রসাদ যাদব একটা ফিগার, তুমি স্বীকার করো আর না করো, পছন্দ করো অপছন্দ করো, লালু প্রসাদ যাদবের একটা প্রবল ভোট ব্যাংক রয়েছে। এবারে আরজেডি লালুকে মাঠে নামায়নি, কোথাও মাঠে নামায়নি। আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে তোমরা লালু প্রসাদ যাদবকে মাঠে নামাতো না, অসুস্থ ঠিক আছে, তবু তো ভাষণ দিতে পারে, প্রেস কনফারেন্স করতে পারে, বলছে না উনি মাঠে নামলে সেই পুরনো জঙ্গলরাজের ইতিহাস চলে আসবে। এখন জঙ্গলরাজের যে ছায়া তা কিন্তু আরজেডিকে আজও তাড়া করে বেড়াচ্ছে, এটা এক। দুই হচ্ছেন তেজস্বী সম্পূর্ণ অপরিণত, সম্পূর্ণ। এখনো পর্যন্ত আমি তার দলের নেতাদের সাথে কথা বলেছি, তারা সামনে এক কথা বলেছেন, পেছনে এক কথা বলেছেন। এতটা অপরিণত রাজনীতিক দিয়ে নীতিশ কুমারের মোকাবিলা করা সম্ভব নয়। নীতিশ দক্ষ পলিটিশিয়ান, হতে পারে তিনি অসুস্থ, তার সঙ্গে বিজেপির সংগঠন রয়েছে। আমি যেটা বারবার বলছি, সংগঠন ছাড়া কিচ্ছু হবে না। যেটা বিহারের ক্ষেত্রে সহজ, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অসম্ভব, তার কারণে সংগঠন নেই। সংগঠন বলে একটা জিনিস দরকার। বিজেপি যেদিন ইলেকশন হারুক বা জিতুক, তার পর মুহূর্ত থেকে পরের ইলেকশনের প্রস্তুতি শুরু করে দেয়। অন্য পার্টিরা সারাদিন ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, সন্ধ্যাবেলায় খানা পিনায় মত্ত থাকছে। আরজেডির সংগঠনের কথা নাকি? একদম আরজেডি সংগঠনের কথা। আচ্ছা, আরজেডি তুল্যমূল্য লড়াই। আরজেডি পার্টিটাই থাকবে না, যেভাবে ভোটের তৈরি হচ্ছে আরজেডি পার্টিটাই থাকবে কিনা। কংগ্রেসের কথা একটু বলো। দেখো এই মহাগঠবন্ধনের মধ্যে আরজেডি তাও একটু দিশা দেখাচ্ছে। একটু নয়, কিন্তু কংগ্রেস একেবারেই, কংগ্রেস 60টা সিটে লড়ে এখন 11টা এগিয়ে আছে। আরজেডি তো 140 না 45টা সিটে লড়েছে। হ্যাঁ, তো সুতরাং তাদেরও স্ট্রাইক রেট ভালো নয়। আরজেডি একটা পারিবারিক দল। এই পারিবারিক দল যাদব ভোটকে একাট্টা করে ভোটে জিতত। যাদব ভোটের সঙ্গে মুসলিম ভোট ছিল, মাইনরিটির ভোট ছিল। কিন্তু শুধুমাত্র যাদব ভোট দিয়ে বিহারের ইলেকশন জেতা যাবে না। বিহারের ইলেকশনে টোটাল 63% হচ্ছে যে পিছিয়ে পড়া শ্রেণীর ভোট, তার মধ্যে যাদব ভোট 14%, আর বাদবাকি ইবিসি ভোট হচ্ছে 36%। এই 36% ভোটের মুখ এর কাছে নেই। বিহারে বিজেপি সুশীল মোদি মারা যাওয়ার পরে বিজেপি কাকে এগিয়ে আনলো? সম্রাট চৌধুরীকে এগিয়ে আনলো। সম্রাট চৌধুরী ইবিসি সম্প্রদায়ের। কারণ বিজেপি জানে, বিজেপি যদি একার ক্ষমতায়, বিজেপি কোনোদিন বিহারে আসতে পারবে না। বিজেপির কাছে রাজপুত, কুর্মি, ভূমিহার, ব্রাহ্মণ এই মিলিয়ে 10 থেকে 12% ভোট, ওই ভোট দিয়ে হবে না। সুতরাং ইবিসি বা ওবিসি সম্প্রদায়ের এমন একটা নেতা চাই যে নেতা ভবিষ্যতে তার সঙ্গে থাকতে পারবে। ওই জন্য খুব সৌকৌশলে তারা সম্রাট চৌধুরীকে আস্তে আস্তে এগিয়ে আনছে। সম্রাট চৌধুরী ইবিসি সম্প্রদায়ের লোক। সুতরাং তার সঙ্গে কাকে রাখছে? চিরাগ পাসওয়ান খুব ভালো রেজাল্ট করছে। চিরাগ চামার সম্প্রদায়ের, চিরাগকে সামনে রেখে দিয়েছে। পাসওয়ান সম্প্রদায়ের লোক চিরাগকে সামনে রেখে দিয়েছে, কারণ চিরাগকেও তার লাগবে। এবার এই ধরনের নেতাদের কারা বিজেপি আস্তে 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 তুলে আনছে। এই চিরাগ পাসওয়ানই নীতিশ কুমারকে হুঁশিয়ারি দিয়েছিল জেলে ঢুকিয়ে দেওয়ার। ইকুয়েশন বদলে গেল। এখন ইকুয়েশন বদলে না, চিরাগ তো কন্ট্রোল বাই বিজেপি, এবং চিরাগকেও দেখো, নীতিশকে বিজেপি ফেলতে পারবে না। তুমি যদি আমাকে বলো 2010-এর যে নির্বাচন, সেখানে জেডিইউ পেয়েছিল 115টা সিট। তারপরে নির্বাচন 2015 সালে, সেখানে জেডিইউ পেল 71টা সিট। 15 সালের নির্বাচন কিন্তু তারা আরজেডির সাথে মিলে একসঙ্গে লড়েছিল। 2020 সালের নির্বাচনে 43টা সিট পেয়েছিল জেডিইউ। এবারের নির্বাচনে জেডিইউ কিন্তু 80টা সিটের দিকে এগিয়ে আছে।
কি এমন হলো যে ডবল সিট পেয়ে গেল? কি হলো? তার কারণ মানুষ অ্যাকসেপ্ট করছে না উল্টো দিকের তেজস্বী যাদবকে। কারণ কিন্তু এই যে যুব সম্প্রদায়ের একটা বড় অংশ তারা ঝুঁকছিল যে মূল সমস্যা বেকারত্ব, কর্মসংস্থানে দিশা দেখাচ্ছেন তেজস্বী যাদব, এই ধরনের কথায় ম্যানিফেস্টেশন যা ছিল সেগুলো তো তেজস্বী যাদবকে মুখ করেই এগোনোর চেষ্টা করেছিল মহাগঠবন্ধন। দেখো, আমি নিজে ফলপ্রসূ হলো বিহারে না গেছি, কেন? আমি নিজে বিহারে গিয়ে মানুষকে জিজ্ঞেস করেছি এই ভোটার অধিকার যাত্রা হলোটা কি, কেউ বলতে পারেননি। তেজস্বী এবং রাহুলের ভোটার অধিকার যাত্রা খবর কাগজে মিডিয়াতে যতটা ইয়ে পেয়েছিল, সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভাব ফেলেনি। সাধারণ মানুষকে তো বোঝাতে হবে যে কি বিষয়টা। আজকে যদি শহর ঘুরে পাটনা গয়ার মতো শহরগুলো কিন্তু বিহার বোঝা যাবে না। বিহার কিন্তু একটা বিস্তৃত অনেক গরিব এলাকা, গ্রামের এলাকা রয়েছে, সেই এলাকাগুলো ঘোরেনি কেউ, ঘুরলেও মানুষের মধ্যে বোঝাতে পারেনি। মানুষকে তো বোঝাতে হবে। নীতিশ কুমারের দুটো প্লাস পয়েন্ট, এক হচ্ছে নীতিশের সময় মদ বন্ধ হয়েছে। মদ কি বন্ধ হয়েছে? মদ ওপর দেখা যাচ্ছে সব বন্ধ, কিন্তু যারা পয়সাওয়ালা লোক, বড় লোক, তারা নিশ্চিতভাবে মদ খাচ্ছে এবং মদের একটা বড় কারবারি তৈরি হয়েছে, মদ মাফিয়া বিহারে, সবাই জানে। কিন্তু যে গরিব সম্প্রদায় যারা মদ খেয়ে মরে যেত, প্রচুর বিষ মদ খেয়ে, চোলাই মদ খেয়ে, মুখে, সেইটা বন্ধ হয়েছে। প্লাস হচ্ছে বিহারে মদ খেয়ে এসে মহিলাদের মারধর করা, স্ত্রীকে বাড়িতে পেটানো, এইটা কমে গেছে, এইটা বন্ধ হয়েছে। তার জন্য মহিলারা, গরিব মহিলাদের একটা শিক্ষা নীতিশের কাছে সন্তুষ্ট। দুই, ল অ্যান্ড অর্ডার অবশ্যই বিহারের নীতিশের লালুর জমানার থেকে অনেক ভালো হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু শুধুমাত্র ডেভেলপমেন্টের উপর বেশ করে ভোট হয় না। এই যে ভোটের আগে 10,000 টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হলো, এটাও একটা বড় ফ্যাক্টর নীতিশের ভোট দেওয়ার পিছনে। উল্টো দিকটা কি আছে? আমাকে তো ভাবতে, আমি উল্টো দিকে কাকে ভোট দেবো? আমার উল্টো দিকে কে? নীতিশ অসুস্থ, 75 বছর বয়স হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু উল্টো দিকে আমি কাকে দেখে ভোট দেবো? তেজস্বী যাদবকে এক্ষুনি মানুষ ভোট দেবে বলে আমার অন্তত মনে হয় না। প্লাস এরা নিজেদের মধ্যে এমন লড়াই করেছে, 12টা সিটে তো নিজেরা লড়েছে, একই জাতের প্রার্থীদের ভোট দিয়েছে। তেজস্বী বহু ক্ষেত্রে নিজের দলের এমএলএদের টিকিট কেটে দিয়েছে এবং বিজেপিও প্রথমে ভেবেছিল, কিন্তু বিজেপি কিন্তু কাটেনি। এবং সব থেকে বড় কথা, আরেকটা জিনিস আমি শুনে এসেছি, টিকিট বিক্রি হয়েছে। এখন যোগ্যদের বাদ দিয়ে যদি অযোগ্যদের টিকিট বিক্রি করা হয়, তাহলে তো তার প্রভাব পড়বেই। এবং তেজস্বীরা যদি এই পলিটিক্স চালিয়ে যায়, ভবিষ্যতে আরজেডি বলে কোনো দল কিন্তু বিহার রাজনীতিতে থাকবে না। বহু দল উঠে গেছে, কিন্তু এরকম আমরা জানি, বহু আঞ্চলিক দল বা বহু পারিবারিক পার্টি আস্তে আস্তে উঠে গেছে। এই পলিটিক্স করতে গেলে 24 ঘন্টা রাজনীতিটা করতে হবে, যেটা তেজস্বীদের মধ্যে অভাব আছে বলে আমার মনে হয়। বেশ, এই যে মহিলা ভোটের কথা হচ্ছিল, গিরিরাজ সিং তিনিও বলছেন হ্যাঁ মহিলারা সন্তুষ্ট, শুনুন একবার। नीतीश कुमार ने महिलाओं की सशक्तिकरण की, नरेंद्र मोदी जी ने लाखपति दीदी का कॉन्सेप्ट दिया गरीबों की महिलाओं को सशक्तिकरण के लिए, तो महिला क्या वोट देगी लूट खसोट वालों को? महिला ने नरेंद्र मोदी और नीतीश कुमार पे भरोसा किया, लाखपति दीदी बनने का एक उनको अवसर दिया है, इसकी जीत भी कह सकते हैं। চন্দনদা, কিছুক্ষণ আগেও আমরা দেখলাম পবন খেরার বক্তব্য, তার গলাতেও খানিকটা একটা হতাশার সুর শোনা গেল। কি হবে পরবর্তী রণনীতি, কথা বলে ঠিক করা যাবে, কারণ এই সিচুয়েশনটা বোধহয় তারাও এক্সপেক্ট করেনি। কিন্তু যে কথা বিশ্বদা বলছিলেন, মানুষের কাছে পৌঁছতে হবে, সেটা কোথাও গিয়ে নীতিশ হয়তো পেরেছেন সেই মুখটা হয়ে রাখতে। থেকে কি কোনোভাবে বিহারের কাউকে ফোনে ধরা যেতে পারে? আচ্ছা, কানেক্ট করার চেষ্টা করছে পিসিআর। ততক্ষণ আমি চন্দনদার কাছে যে বিষয়টা, তার মানে কি মানুষকে কোথাও গিয়ে বোঝাতে ব্যর্থ হলো এই মহাগঠবন্ধন কি? না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি প্রথম স্পেলেই বলেছিলাম যে এটা একটা স্ট্র্যাটেজিক ফেলিওর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই ফেলিওরটা স্ট্র্যাটেজিক পলিটিক্যাল অ্যালাইনমেন্টের ফেলিওর। এবং সেক্ষেত্রে আরজেডি একটা ব্যাপক সংখ্যক সিটস লস করেছে গতবারের থেকে এবার। এবং এই জায়গাটাকেই কিন্তু বিশ্বদার একটা ভার্সনকে কন্ট্রাডিক্ট করছে, সেটা হচ্ছে যে তেজস্বী যাদবের অ্যাকসেপ্টেন্স কম্পেয়ার টু নীতিশজি অনেক ক্ষেত্রে ম্লান যদি হয়ে থাকে। গতবার হাইয়েস্ট সিট টেকার্স হলো কীভাবে এই দলটি, এটা তো একটা ঘটনা, 5 বছর আগের কথা বলছি আমি। সুতরাং আমি আবারও বলি, কৌশলগত কারণে, অবস্থানগত কারণে
বিশেষত যেটা আরেকটু অবাকের বিষয় সেটা হচ্ছে সীমাঞ্চল নিয়ে যে কথাটা বিশ্বদা বলছিলেন, বাস্তব চরিত্রটাই তাই। সীমাঞ্চল এবং আমরা বিশেষভাবে যেটা বলি ভোজপুরি অঞ্চল, অর্থাৎ যেটাকে আমরা নর্থ ইস্ট বিহার ওই রিজিয়নটাকে বলি, এবং সেন্ট্রাল বিহার, এই অংশে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিরোধী দল, মানে আমি বলছি মহাগঠবন্ধনের যে দলগুলো, শরিকগুলো, তারা ভালো রেজাল্ট করেছিল। ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা অনেকেই হয়তো একটু অ্যাভয়েড বলবো না, আমরা অনেকেই হয়তো এই ব্যাপারটাতে খুব একটা ধ্যান দিচ্ছি না, কন্টেম্পলেট করছি না, সেটা আমি ছোট্ট করে একটু কথা বলে নিই। প্রশান্ত কিশোরের যে দলটি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন, আমাদের পরবর্তী অ্যানালিসিস হয়তো হতে পারে যে কিভাবে এর ভোটের তারতম্য রচিত হলো এখানে। কিন্তু একটা ঘটনা তোমাকে বুঝতে হবে, বিহারে এবার হাইয়েস্ট পোল হয়েছে, এটা তো ঘটনা, অর্থাৎ 67.14% এটা এবার পোল হয়েছে। গতবারের কম্পারিশন ছিল 57.03, মানে আমি বলতে চাইছি 10%-এর ওপর ভোট যে কোনো ক্ষেত্রে, যেখানে ভোটারের সংখ্যা, এখানে যে ভোটটা পড়েছে তার সংখ্যা প্রায় 4.5 কোটি, ইনফ্যাক্ট আউট অফ দি হোল লট। এই জায়গাটাতে দাঁড়িয়ে এই তারতম্যটা 10% ইজ হিউজ। এবং সেই ভোটটা কোথায় গেল, কিভাবে গেল? কারণ সামান্য ভোটের ব্যবধান একটা সিটকে জিতিয়ে দিতে পারে, কিন্তু ভোটের যে টোটাল গ্রাফ সেটা কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছে, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। যেমন ধরো পশ্চিমবাংলার একটা এক্সাম্পল আমি দিতে পারি। গতবারের নির্বাচন, বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূল, বিজেপি 77, তৃণমূল 215, প্রশ্নটা 213। প্রশ্নটা হচ্ছে এখানে সিটের যে তারতম্য ছিল অনেক, কিন্তু ভোটের যে ব্যবধান ছিল সেই ব্যবধানটা 43 লক্ষর কাছে। মানে আমি বলতে চাইছি হোল গ্রাফকে নিয়ে যখন আমরা অ্যানালিসিস করব পোস্ট পোল, পরবর্তী সময় কিন্তু বোঝা যাবে যে বিহারের এই ক্যারেক্টারটা শুধুমাত্র আমরা যেভাবে অ্যানালিসিস করছি তার উপরে, নাকি তার কাছে আরও কিছু অন্য স্ট্র্যাটেজিক তথ্য, মানুষকে ভোট দেওয়া, ভোটের পার্সেন্টেজ, যেটাকে আমরা সেফোলজিক্যাল ক্যালকুলেশন বলি, সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে। প্রদীপবাবু কি মনে হয় আপনার? দেখুন, আমি একটা কথাই বলবো যে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে মহাগঠবন্ধনের প্রত্যেকটা যারা ইউনিট ছিল, যাদের নিয়ে এই ছোট ছোট সমস্ত বিরোধী দলগুলোই খারাপ ফল করলো একসাথে। ফলে এইটা কোথাও গিয়ে যে সাধারণ রাজনৈতিক ইকুয়েশনে কিন্তু আমরা বুঝতে পারবো না। আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল, তারা গত 5 বছরে কিভাবে বিরোধিতা করেছে এবং এবারে তাদের মূল নীতিটা কি ছিল। এবারে দেখুন, তারা যে এই তেজস্বী যাদব তার যে ম্যানিফেস্টোতে প্রমিস করেছিল যে প্রত্যেক ঘরে সরকারি চাকরি পৌঁছে দেবে, তাহলে আজকে কিন্তু শিক্ষিত যারা জনসম্প্রদায় বা যারা একটু এই যুব সম্প্রদায়, তারা কিন্তু বুঝছে এটা মানে আর্থিকভাবে সম্ভব নয়। বিহারের যে বাজেট তার বাইরে গিয়ে কথা বলছে। তো ফলে এই যে অবাস্তব কথা, এই অবাস্তব কথার সঙ্গে তারা বাস্তব জীবনটাকে মেলাতে পারেনি। বাস্তব জীবনে যে সুযোগ সুবিধা জায়গায়, সেখানে কিন্তু নীতিশ কুমারের যে জেডিইউ বিজেপি জোট, ফলে সেই জন্য ওই জোটের সমস্ত ইউনিটগুলোকে তারা ভোট দিয়েছে। এবং এই জোটের যেখানে সিপিআইএমএল, তারা একটা খুব একদম গ্রাউন্ড লেভেলে কাজ করে, মানুষের সঙ্গে থাকে। তাদের যে নেতা দীপঙ্কর ভট্টাচার্যের অনেক সাংবাদিক সম্মেলন আমরা দেখলাম, এবং দীপঙ্কর ভট্টাচার্য ছিল ওই জোটের সবাইকে একযোগে নিয়ে এক জায়গায় নিয়ে আসার একটা কাণ্ডারি। ফলে তারও আজকে দেখুন যে সে কোথার থেকে কোথা, 12টা সিট ছিল, এবারে মাত্র 4-5টায় নেমে এসছে। ফলে ওই যে একটা অবাস্তব ম্যানিফেস্টো, তার অবাস্তব ম্যানিফেস্টোর ফসল তুলেছে জেডিইউ এবং আর বিজেপি জোট, আর তার খেসারত দিয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা মহাগঠবন্ধনে ছিল। অর্থাৎ যেগুলোকে হাতিয়ার করে মহাগঠবন্ধন দিশা দেখাতে চেয়েছিল, একটা নৌকায় ডুবেছে, নৌকাতে যারা ছিল তারা সবাই একসঙ্গে ডুবেছে, কারণ বিশ্বাস করেনি, বিশ্বাস করতে পারেনি প্রত্যেকটা ঘরে চাকরি দেবে। কে বিশ্বাস করবে? প্রত্যেকটা ঘরে সরকারি চাকরি এত সোজা? একটা প্রত্যেকটা ঘরে সরকারি চাকরি দিতে গেলে গোটা বিহারের অর্থনীতির যা অবস্থা, বিহার বিক্রি হয়ে যাবে, সম্ভব নয়। তারপর 30,000 টাকা করে পরের দিনই দিয়ে দেবে অ্যাকাউন্টে। এই যে অবাস্তব জিনিসগুলো মানুষ বিশ্বাস করেনি বলে ভোট দেয়নি, এর মধ্যে কোথাও নেই, এবং বিশ্বাস করবে না সেটা আমরাও বুঝেছিলাম। আমরা বিহার গিয়ে বুঝেছিলাম মানুষ এগুলো বিশ্বাস করবে না। জাতপাতের পলিটিক্স থেকে বিহার বেরোতে পারবে না, এবারও পারেনি। এবং ভোট কাটাকাটির অঙ্ক আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। ভোটটা কে কেটেছে দেখার বিষয়। প্রশান্ত কিশোর, আমি এখনো বলছি যে এখানে কেউ আলোচনা হচ্ছে না, প্রশান্ত কিশোর কিন্তু যথেষ্ট প্রভাব ফেলেছে বিহার জুড়ে। আমি নিজে দেখে বিহারে প্রশান্ত কিশোরের কিন্তু যথেষ্ট প্রভাব তৈরি হয়েছে। আজকে যে প্রশান্ত কিশোরকে জিরো দেখছি আমরা, কালকে কিন্তু প্রশান্ত কিশোর কি করবে কেউ জানে না। কিন্তু
প্রশান্ত কতটা ভোট পেয়েছে তার উপর অনেকটা নির্ভর করছে। প্রশান্ত কিন্তু উড়িয়ে দিলে চলবে না, হয়তো সিট কিচ্ছু পাবে না প্রশান্ত। বেশ, বা একটা অবশ্যই দুটো পাবে। সময় এখনো আছে, দেখা যাক।